স্যার 13 নম্বর অঙ্কটা একটু দেখেন তো। হ্যাঁ 13 নম্বর অঙ্কে আসেন। আর বাকি অঙ্কগুলো সব চিনতে পারছেন ভালোই, দেখেন। স্যার বাকি বাকি সবগুলো অ্যান্সার করছি, ওইগুলো তো হুবহুই আসছে, কিন্তু 13 নম্বর অঙ্কটা একটু প্রবলেম হয়েছে কেন যেন হ্যাঁ ওটাও বুঝতেছি না। সহজ, ওটা আপনার এই যে এর থেকে আসছে 6 নম্বর অধ্যায় থেকে আসছে, ওটা দেখাচ্ছে দেখেন। বি পার্টে আপনার 4টে অঙ্ক আসছে, সি পার্টেও 4টে অঙ্ক আসছে। একটা থিওরি লিখলে ব্যাস এ প্লাস হবে, 4টে অঙ্ক মিলাবেন একটা থিওরি, তাহলে তো এ প্লাস হবে নাকি। 6 নম্বর অঙ্কটা আসছে 6 নম্বর অধ্যায়, 5 নম্বর ফরম্যাট, প্রবলেম 32-এ। কারেন্ট ইল টু কল আর ইল টু ম্যাচুরিটি, এই ফরম্যাটে আমরা 5টা রিকোয়ারমেন্ট শিখাইছিলাম, তার মধ্যে 3টে রিকোয়ারমেন্ট চলে আসছে, তাই না? পারছিলেন এটা? জি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 7 নম্বরটা আসছে 8 নম্বর অধ্যায়, 3 নম্বর ফরম্যাট, প্রবলেম 11। 8 নম্বর অঙ্কটা আসছে গুডউইল ভ্যালুয়েশন, 9 নম্বর অধ্যায়, ওয়েটেড এভারেজ মেথড। কি সহজ অঙ্ক না? জি স্যার। 8 নম্বরটা মিলেছে সবার? জি স্যার। আর 9 নম্বর অঙ্কটা আসছে 10 নম্বর অধ্যায়, 7 নম্বর ফরম্যাট, ওই যে সিএপিএম, 22 নম্বর প্রবলেম। এটাও স্যার জি। হুবহু সেম বইয়ের মতো চলে হ্যাঁ আসছে। সকালে, আজকে সকালেই তো এই অঙ্কটা করছিলেন, ঠিক না? বেটা বের করতে জি হয়েছে স্যার। দুইটা। জি স্যার। আচ্ছা, এরকম দুটো অঙ্ক ছিল, আরেকটা অঙ্ক ছিল কিন্তু রেসিডাল ভেরিয়েন্সও এখানে করানো হয়েছিল। রেসিডাল ভেরিয়েন্স ছিল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, দুইটা গ্যাপ ছিল, সেটাও করানো হয়েছিল। আচ্ছা এরপরে আসেন সি পার্টের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা 6 নম্বর অধ্যায়, 7 নম্বর ফরম্যাট, প্রবলেম 22। এটা আমরা 7 নম্বর, এই দেখেন নিয়ে আসতেছি, এটা দেখাই দিই। 6 নম্বর অধ্যায়, এটা পাচ্ছিলেন না অনেকে, হয়তো বুঝতে পারেনি যেটা কোন অধ্যায়তে আসলাম। 8। অনেক বড় ফাইল তো, উপরে নিচে চলে যাচ্ছে। স্যার এমনিতে তো বিবি অনার্সের কোশ্চেনগুলোকে রিপিট করে দিছে দেখলাম। এই যে দেখেন, হ্যাঁ ওই যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সাজেশনে দিছি ওর মধ্যেই আসছে সব। এই যে 5 নম্বর ফরম্যাট, 13 নম্বর অঙ্কটা আসছিল এইখান থেকে। বত্রিশ নম্বর, এই যে 31, এই 32। এই দেখেন, এই যে প্রথম যে অঙ্কটা 6 নম্বরটা, কারেন্ট ইল টু কল আর ইল টু ম্যাচুরিটি, আপনাদের উত্তর মিলেছে 13.33%। এরপরে হয়েছে 13, এটাও 33% ইল টু কল, আর ইল টু ম্যাচুরিটি হয়েছে 13.98%। আর এই যে কমপ্লেক্স সিস্টেম যেটা, 5,000 টাকা বন্ডের প্রাইস, বন্ড প্রাইস 5,000 টাকা, এর কুপন রেট 12%, আর ম্যাচুরিটি পিরিয়ড 16 বছর। এখন প্রশ্ন, ইফ দ্য সিমিলার রিস্কি বন্ড আর্ন 10% রেট অফ রিটার্ন, যদি ডিসকাউন্ট রেট 10% হয়, তাহলে হাউ মাচ শুড দ্য কমপ্লেক্স সিস্টেম বন্ড সোল্ড, কত টাকা বিক্রি করতে হবে? তার মানে টুডে আজকের প্রাইস কত, বিক্রয় মূল্য, এই বন্ড ভ্যালুয়েশন করতে হবে। বন্ড ভ্যালুয়েশনের মান আসছে 5,782 টাকা। বি নম্বরে এটা রিকোয়ারমেন্ট করতে হবে, ডিসক্রাইব, বর্ণনা করতে হবে, ডিসকাস করতে হবে। আর সি নম্বরে বলছে ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন 12% ইনস্টেড অফ 10%। এ নম্বরে যে 10% ছিল না ডিসকাউন্ট রেট, এই 10%-এর জায়গায় যদি 12% হয়, তাহলে হোয়াট উড বি দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য কমপ্লেক্স সিস্টেম বন্ড, কমপ্লেক্স সিস্টেম বন্ডের প্রাইস কত হবে? তো 10%-এর জায়গায় 12% লিখে অঙ্ক করলে 5,000 টাকা হবে। এইটাই ব্যাখ্যা করতে হবে যে 10% ডিসকাউন্ট রেট করলে মূল্য বেশি হচ্ছে 5,782, আর এটা মূল্য কম, তাহলে 7,700 টাকা বেশি হচ্ছে। এতে এই কম ব্যাখ্যা লিখতে বলেছে, এর সাথে তুলনা করে ডিসকাস করো, আলোচনা করো। কি এই 13 নম্বর সমস্যা হয়েছিল?
স্যার ওই যে বি নাম্বারে ডেস্কে পড়তে বলছিল না, হ্যাঁ। ওই জন্য। আর স্যার আমার বইতে যেন কেন 32 নম্বর অঙ্কটা নেই 14 নম্বর দেখেন, 14 নম্বর অঙ্কটা এইটা আসছে 6 নম্বর অধ্যায় ফরম্যাট 1 প্রবলেম 21। এই প্রবলেম 21 এর সাথে আরেকটা মিল আছে, 16 সাথে মিল আছে, আর এটা হুবহু মিল আছে, কিন্তু ওই যে একটা একটু পরিবর্তন হয়েছে কি জানেন, প্রিফারেড ডিভিডেন্ড 8% এর জায়গায় 7%। ওয়েটেড এভারেজ শেয়ার আছে না, অঙ্ক করলাম না, ওয়েটেড এভারেজ শেয়ার 12 মাস দিয়ে ভাগ দিয়ে 3 মাস দিয়ে গুণ 4 মাস দিয়ে গুণ এরকম করে ছিল, মনে আছে এই অঙ্ক? সবাই পারিছেন এটা? 14 নম্বর অঙ্কটা সবাই পারছে? জি স্যার আসছিলাম। আর 15 নম্বরে শেয়ার ভ্যালুয়েশন? জি স্যার। জি স্যার ওটা তো একদম সেমই চলে আসছিল। আচ্ছা আচ্ছা, এরপরে 16 নম্বরটা 16 নম্বরটাও স্যার সেম বইয়ের মধ্যেই আছে। 16 নম্বরটা কিন্তু সকালে অঙ্ক করাইছে এসকেজিরা, ঠিক না? হুইচ স্টক আর ওভার ভ্যালুড, হুইচ স্টক আর আন্ডার ভ্যালুড, তুলনা স্যার করতে। আমার বেলা আন্ডারভ্যালুতে যদি কনফিউশন থাকে নাম্বার দিবে, আমাকে তো পুরো ম্যাথ হইছে, এখন এখানে আসি কনফিউজড করে কনফিউজ থাকবে কেন? এই এভারেজের সাথে অ্যাকচুয়াল তুলনা করতে হয়। এভারেজ মানটা হলো স্ট্যান্ডার্ড মান। এভারেজ বাড়তি হলে ওভার ভ্যালুড, এভারেজ কম হলে আন্ডার ভ্যালুড না? দেখেন, এভারেজ থেকে অ্যাকচুয়াল বাদ দেওয়ার পরে যদি পজিটিভ হয় তাহলে ওভার ভ্যালুড, যদি নেগেটিভ হয় তাহলে আন্ডার ভ্যালুড। এইটুক কথা মাথায় রাখতে হবে। জি স্যার এভাবেই দিছি। হ্যাঁ, তো এটা তো আর জগাখিচুড়ি করার দরকার নেই। এই এভারেজ যেটা দেওয়া হয়েছে এটা হলো স্ট্যান্ডার্ড, আর অ্যাকচুয়ালটা হলো অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ দিলে যা থাকে ওটা হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে। পজিটিভ হলে ওভার ভ্যালুড, নেগেটিভ হলে আন্ডার ভ্যালুড। ক্লিয়ার? ওরকম করেছিলেন তো সকালে, তো দেখাই দিলাম। জয় আলহামদুলিল্লাহ। তাহলে আগামী ক্লাসের জন্য, আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আশা করি ইনশাল্লাহ এরকম কমান আসবে, আর ওখানেও এ প্লাস পেতে হবে। 5টা ম্যাথে এ প্লাস পাইলে, আর যদি 2টা থিওরিতে আপনার এ প্লাস না হলেও এর কাছাকাছি থাকবে, তাহলে হাইফাই একটা রেজাল্ট হয়ে যাবে, ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি হবে না ইনশাল্লাহ? প্রত্যেকটা পরীক্ষার আগে যে ক্লাসগুলো নেব এগুলো খুব ফলো করবেন ভালো করে। যারা সারা বছর পড়েননি তারা এই কয়টা দিন পরেই ভালো করবে।